সপ্তাহান্তে এখনো চড়া চালের বাজার, সিন্ডিকেটকে দোষেন বিক্রেতারা। স্থিতিশীলতা ফেরেনি মাছ মাংসে, কাঁচা বাজারে স্বস্তি। এটা একটা সিন্ডিকেট করে দিয়ে দিচ্ছে। মিনিকেট চালের দাম বাড়তি, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য চালের দাম তো বাড়তে হওয়ার কথা না, কিন্তু ওই সুযোগে সব বাড়ায় দিয়ে দিচ্ছে। শেখ হাসিনাকে কোন স্টেটাসে আশ্রয় দিয়েছে ভারত, প্রশ্ন বিএনপি। দুর্নীতিবাজ হাসিনাকে আশ্রয় দেওয়ার কঠোর সমালোচনা। চট্টগ্রাম ও গোপালগঞ্জে বাস চাপাই সড়কে ঝরল 6 বন্ধুর প্রাণ। নরসিংদীর ঘোড়াশালে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত 8। মেডিকেল ভর্তির যুদ্ধে অংশ নিলেন আসন প্রতি 25 জন। আসন সংখ্যা আর বৃদ্ধি নয়, শিক্ষার মান বাড়ানোর নজর সরকারের। ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্রের ঢেউয়ে উচ্ছ্বাসে মাতেন সব বয়সীরা, চাঙা পর্যটন ব্যবসা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের জেল, স্ত্রী বুশরার 7 বছরের কারাদণ্ড। এবং মেয়াদ শেষের আগেই চাকরি ছাড়লেন জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ। ইনস্টাগ্রামে পোস্টে জানালেন পারিবারিক কারণ। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোনোভাবেই নিয়ন্ত্রণ আসছে না নিত্যপণ্যের দাম। শীতকালে সবজির দাম কিছুটা কমলেও নিয়ন্ত্রণের বাইরে চাল, ভোজ্য তেল, মাছ, মাংস সহ অন্য নিত্যপণ্যের দাম। এসব কিছুর পেছনে বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা এবং খুচরা বিক্রেতারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজধানীর চালের বাজারের অস্থিরতা কাটছেই না। সপ্তাহ ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 1 থেকে 2 টাকা। মিনিকেট প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। 28 চালের দাম 59 থেকে 60 টাকা। অন্যান্য চালও কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। বাজারে ইন্ডিয়া থেকে আমদানি করা চালের সরবরাহ থাকলেও দাম বাড়ার পেছনে মালিক ও সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এটা একটা সিন্ডিকেট করে দিয়ে দিচ্ছে। মিনিকেট চালের দাম বাড়তি, এটা ঠিক আছে, কিন্তু অন্যান্য চালের দাম তো বাড়তে হওয়ার কথা না, কিন্তু ওই সুযোগে সব বাড়ায় দিয়ে দিচ্ছে। একই সাথে ভোজ্য তেলেরও কৃত্রিম সংকটের আভাস দিচ্ছেন বিক্রেতারা। মুদি পণ্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে না আসায় নাভিশ্বাস ক্রেতাদের। তেলটা একটু নিয়ন্ত্রণে আসলে ভালো হয়, তাহলে মনে করেন আমাদের মতন লোক চলতে পারে। সপ্তাহের ব্যবধানে মূল্য বেড়েছে মাছ মাংসেরও। ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। এদিকে পর্যাপ্ত যোগান থাকলেও আকাশ ছোঁয়া মাছের দাম। এগুলা আগে বিক্রি করছি 2200, আজকে বিক্রি করতেছি 2400-2500 টাকা কেজি। 1 কেজি 200-300 গ্রাম, প্রতি কেজি প্রতি 200-300 টাকা করে বাড়ছে। তবে স্বস্তি মিলছে শীতকালীন সবজির বাজারে। প্রতিটি সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 টাকার নিচে। সবজির বাজারে কিছুটা একটু হালকা একটু কমছে আগের তুলনায়, বাট অন্যান্য বাজারগুলি এখনো ঊর্ধ্বমুখী। মানে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য সবকিছু একটু ক্রয় ক্ষমতার সাধ্যের বাইরের মতোই অবস্থা। সবজির মতো নিত্যপণ্যের দামও নাগালের মধ্যে চলে আসবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে আছে প্রশ্ন তুলে একজন দুর্নীতিবাজকে ভারত আশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর কোনো স্বৈরাচার ধর্মান্ধ সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর প্রতীক এটিএম খালেদের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির নেতারা। বক্তারা বলেন, নির্বাচনে বিলম্ব হলে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট মাথাচাড়া দিয়ে উঠবে। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বানও জানান বক্তারা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ পরিবারের জেনেটিক্যাল সম্পর্কের কারণেই ইংল্যান্ডে লেখাপড়া করেও দুর্নীতিমুক্ত হতে পারেনি টিউলিপ সিদ্দিক। বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে মুখে ফেনা তুলে মুক্তিযুদ্ধের অর্জনে কলঙ্ক লেপন করেছে আওয়ামী লীগ। উন্নয়নের নামে শেখ হাসিনা লুট পাচার করেছে অভিযোগ করে একজন দুর্নীতিবাজকে ভারত আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। বাইরে যে গভীর চক্রান্ত চলছে, যতই নির্বাচন প্রলম্বিত হবে ততই অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আমাদের মাথাচাড়া দিয়ে উঠবে। আমাদের চাপের মুখে সরকার কোনো দায়িত্ব সঠিকভাবে তার সিদ্ধান্ত নিতে পারছে না। সে আমলাগুলি কারা? সে আমলাগুলি হলো কথিত স্বৈরাচারের দোসররা। মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে
তারা পদদলিত করেছে। আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দিবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? চট্টগ্রাম ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 6 মোটরসাইকেল আরোহীর। চট্টগ্রামে মিরসরাইয়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় 3 মোটরসাইকেল আরোহী বন্ধুর। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে মুকসুদপুর যাওয়ার একটি গাড়ি চাপায় মৃত্যু হয় আরও 3 মোটরসাইকেল আরোহীর। তাদের মধ্যে 2 জন শিক্ষার্থী ছিলেন। এদিকে নরসিংদীর ঘোড়াশালে বাস ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 8 জন। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। নাস্তা সেরে বাড়ি ফেরা হয়নি চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা 3 বন্ধুর। মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ার 3 জন মোটরসাইকেলে চড়ে সুফিয়া রোডের একটি হোটেলে নাস্তা করতে যান। বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। এদিকে শুক্রবার ভোরে খেজুরের রস খেতে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে মকসুদপুর যায় 3 বন্ধু। পথে চায়না প্রজেক্ট অফিসের সামনে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের 2 জন 8ম ও 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানায় পুলিশ। এদিকে নরসিংদীর ঘোড়াশালে দ্রুতগামী ট্রাকের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে আরও একটি ট্রাকের। দুমড়ে মুচড়ে যায় যানগুলো। এ ঘটনায় আহত হন অন্তত 8 জন। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। পুড়ে যায় প্রায় 3 শতাধিক বসতঘর, স্কুল, গুদামঘর ও দোকান। এতে গৃহহীন হয়েছেন 4000 রোহিঙ্গা। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া মজনি রোহিঙ্গা আশ্রয় শিবিরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশেপাশের বসতঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাতে 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খোঁজখবর নেওয়ার পরে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। অনুষ্ঠিত হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও 7টা নাগাদই শিক্ষার্থীরা কেন্দ্রে চলে আসে। এবার ভর্তি পরীক্ষা দেশের 19টি পরীক্ষা কেন্দ্রের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। এবার আবেদন জমা পড়েছিল 1,35,261টি। এবছর একটি আসনের জন্য 25 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, মেডিকেলে ভর্তির আসন সংখ্যা বাড়ানো হবে না, তবে দক্ষ চিকিৎসক তৈরি করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। সকাল 7টার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভিড় করেন পরীক্ষার্থীরা। লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। অপেক্ষমান অভিভাবকরা বলছে, এবারের পরীক্ষার জন্য সবকিছুই ছিল সুশৃঙ্খল। খুব সকালে আসছি, প্রথম থেকে দেখছি সবকিছু বেশ সুশৃঙ্খলই, ভালো লাগছে আমার কাছে। দেখলাম এবার ওই এলটি ভবনে একটা ছেলেকে 9:35 ঢুকতে দিয়েছে, আমার ভালো লাগছে। প্রত্যেক ওয়ালের পিছনে দেখতাম মানে দৌড়াইতো, কিন্তু এইবার আর এই বিষয়টা আসলে হচ্ছে না। মানে এইবার একেবারে খুবই ভালো লাগছে। আশা করছি যদি টিকে তাহলে আমাদের মতন সুখী আর খুশি পৃথিবীতে কেউ হবে না। এদিকে মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি নয়, দক্ষ চিকিৎসক তৈরির উপর জোর দেন তিনি। ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। মার্চ করে দেবো, যেখানে সুবিধা হয় সেখানে মার্চ করে দেবো। 1 ঘণ্টাব্যাপী 100 নম্বরের পরীক্ষা শেষে হাসিমুখে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা। বলেন, সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রত্যাশা করেন ভালো ফলাফল লাভের। মানে যতটুকু প্রিপারেশন নিছিলাম তার থেকে ভালোই হয়েছে। মানে এতটাও আশা করি না যে কি এরকম এতবার সহজ একটু হবে, ভাবছিলাম অনেক কঠিন। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। গার্ড ভালো ছিল, টিচারদের ব্যবহার অনেক বেশি ভালো ছিল, স্যাটিসফাইড। ভাবছিলাম যে সাম্প্রতিক অ্যাড করছে, মানে যে আমাদের আন্তর্জাতিক অ্যাড করছে না, সেই অনুযায়ী অন্যরকম একটা ভয় পাইছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।
নৌপথে নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে। শুক্রবার ভোলার দৌলত খানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনে এসে তিনি একথা বলেন। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে দুদিনের সফরে ভোলায় আসেন তিনি। নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা মনপুরা সহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও জানান উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, বিগত সরকারের সময় সবাই যা খুশি তাই করতেন, ভবিষ্যতে যেন তা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক অভিযোগ পেয়েছি, 5 টাকার জায়গায় 10 টাকা নেয়, আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয়, সুটকেস নিলে তার উপর পয়সা নেয়। এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না, কারণ আমরা মিডলম্যান আমাদের কেউ নাই। কথাটা বুঝতে পারছেন? আশা করি যে আগে যে স্বৈরাচারী সরকারের সময় যার খুশি তাই করছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়। ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। স্কুলের গণ্ডি না পেরোলেও তিনি চিকিৎসক, বসছেন নিজস্ব চেম্বার খুলে। সিরিয়াল নিয়ে 300 টাকা ভিজিটে দেখেন রোগীও। সার্টিফিকেট না থাকলেও প্রেসক্রিপশন করেন এমবিবিএস ডাক্তারের মতোই। বলছিলাম কুষ্টিয়ার কথিত চিকিৎসক তপন বিশ্বাসের কথা। কোনো ধরনের সার্টিফিকেট না থাকলেও দীর্ঘদিন ধরে তিনি এভাবেই চালিয়ে আসছেন জটিল সব রোগের চিকিৎসা। আর এই চিকিৎসকের অপচিকিৎসার ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছে রোগীরা, পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার কথিত চিকিৎসক তপন বিশ্বাস দীর্ঘ 2 যুগ ধরে করে আসছেন জটিল সব রোগের চিকিৎসা। 300 টাকা ভিজিটে নিজ চেম্বারে বসে সিরিয়ালের মাধ্যমে দেখেন রোগী, প্রেসক্রিপশন করেন এমবিবিএস ডাক্তারের মতোই। যদিও এই চিকিৎসকের নেই কোনো সার্টিফিকেট, স্কুলের গণ্ডি না পেরোলেও হাতে কলমে প্রশিক্ষণ নিয়েই দেন চিকিৎসা। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। ভুল চিকিৎসায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা। গায়ে মানে ঘা হয়েছিল ফোট, আমি ওর কাছে 2 মাস চিকিৎসা হয়েছে, আমার কোনো পরিবর্তনই হয়নি। পরে আমি কুষ্টিয়ায় যা ভালো হয়েছি, ওর পরে আমি শুনলাম যে ও নাকি কোনো একটা ডাক্তারই না, ওর কোনো সার্টিফিকেটই নাই। একজন যখন যায় তার রোগটা ভালো হওয়ার জন্য, কিন্তু যখন কিছুদিন যায় যাবত যখন চিকিৎসা নিয়ে আসতেছে তখন মানে এটা কোনো কাজে লাগে না, শুধু টাকা পয়সা নিয়ে মানে চিকিৎসা নামে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা করে যাইতেছে। যে তপন কুমার বিশ্বাস যে পোড়াদহ 700 ডাক্তার যে চিকিৎসাগুলো দিচ্ছেন, এই চিকিৎসাগুলা একটা এমবিবিএস ডাক্তার দিতেও ভয় পায়। সপ্তাহে 2 দিন সময় দিচ্ছে, তাদের কাছে অর্থ লুট করছে। রোগ যেটা রোগ বাদেও মানে অন্যান্য ওষুধের সাইড ইফেক্ট আছে, চিকিৎসা নিচ্ছে, সাইড ইফেক্টের কারণে আবার সমস্যা হচ্ছে রোগীদের। ওনার ভুল সিদ্ধান্তের কারণে রোগীরা অনেক বিভ্রান্ত হচ্ছে আর রোগের ঠিক মতো সুচিকিৎসা পাচ্ছে না। ডাক্তার নাই, ডাক্তারের কোনো সার্টিফিকেটও ওনার নাই। উনি হয়তো সম্ভবত 3 পাস নাকি পাস করছিলেন, এভাবে তার ডাক্তার জীবন চলছে। তবে চিকিৎসা সেবার স্বীকৃত কোনো সার্টিফিকেট না থাকার বিষয়টি স্বীকার করে কথিত এই চিকিৎসক তপন বিশ্বাস বলছেন, হাতে কলমে প্রশিক্ষণ নিয়েই করেন তিনি চিকিৎসা। না, কোনো সার্টিফিকেট এমবিবিএস নাই, পড়াশুনো করছি, এসএসসি পাস, ওই এগুলোই প্রশিক্ষণ হাতে কলমে শেখা আর কি। এতে প্রেসক্রিপশন, এই সাধারণ প্রেসক্রিপশনটা করে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে রুগী ইয়েতে পাঠাই দিই, পরে পাঠাই দিই ইয়েতে। এটা এখন ধরেন অপরাধ বললে অপরাধী হয়ে গেল, আজকে কি করা যাবে অপরাধ বললে। আর সিভিল সার্জন বলছেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন তারা, তদন্ত সাপেক্ষে নেবেন ব্যবস্থা। আমার কানে বাইরে এসছে, এটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের তদন্ত টিম যাবে, টিম এসে যে রিপোর্ট দেবে তারপরে আমি তার সম্পর্কে আসলে বলতে পারবো। চিকিৎসা সেবার নামে প্রতারণাকারী এই কথিত চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ছুটির দিন শুক্রবার পর্যটকে মুখর হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। আনন্দে মেতেছেন সমুদ্রে গায়ে ভাসিয়ে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী সৌরভ দেব। আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আজ সাপ্তাহিক ছুটির দিন, আর ছুটির দিন মানেই
কক্সবাজারে একদম পর্যটকের টয়টুম্বর, তার উপরে পর্যটন মৌসুম চলছে এবং বছরের শুরুর সময় এখনো পর্যন্ত স্কুল কলেজ গুলো ঠিকমতো শুরু হয়নি, যার কারণে বছরের এই সময়টাতে আসলে কক্সবাজারে পর্যটকে একদম মুখর থাকে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে মাথার উপরে সূর্য, কিন্তু একদম ভর দুপুর যেটি বলে এই সময়টাতে পর্যটকরা একদম সাগরের নীল জলরাশির সাথে নিজেদের যে মিতালি গড়ে তুলছেন এবং এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের বিশেষ করে এই সময়টাতে আসলে পর্যটকরা সবচেয়ে বেশি সমুদ্র স্নানে ব্যস্ত থাকছেন এবং ব্যবসায়ীরা যেটি বলছেন বিগত বছরগুলোতে এই পর্যটন কেন্দ্রে করোনার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদেরকে নিয়ে পর্যটকদের যে অভিযোগ, হোটেল মোটেলগুলোতে অতিরিক্ত দাম রাখা এবং রেস্তোরাঁগুলোতে অতিরিক্ত খাবারের দাম, আসলে এইসব বিষয় নিয়ে প্রশাসন যেটি করছে নিয়মিত তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি তারা পরিচালনা করছে বলে আমাদেরকে জানাচ্ছে এবং সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকত সহ অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোতেও যেন নির্বিঘ্নে পর্যটকরা সময় কাটাতে পারেন, সেই কারণে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা যেন নির্বিঘ্নে তাদের যে সুন্দর সময়টুকু কাটাতে পারেন, সমুদ্র স্নানে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য এখানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।